সবাইকে স্বাগত জানাচ্ছি ক্যারিয়ার দেশের একাডেমি 9-10 ইউটিউব চ্যানেলে। আজকে আমরা কি পড়বো? আজকে পড়বো আমরা নাইট্রোজেন চক্র। দেখো, মাধ্যমিক 2027 এই টপিক থেকে কোয়েশ্চেন্স প্রত্যেকবারে এসে থাকে এবং ব্যাকটেরিয়া নিয়ে প্রচুর কোয়েশ্চেন্স আসে। কোন ব্যাকটেরিয়া কোন ধাপে লাগে, কোথায় কি ব্যাকটেরিয়া ব্যবহার হয়, কিভাবে মাটির মধ্যে আসে, মাটি থেকে কিভাবে আবার উড়ে চলে যায়, এইসব প্রশ্ন, এইসব পাজেলের প্রশ্ন আজকে এই ভিডিওতে আমরা দেখব। যদি তোমাদের কাছে এখনো এই নাইট্রোজেন চক্র সম্পূর্ণভাবে ক্লিয়ার না হয়ে থাকে, আমি বলবো জাস্ট আমাকে একটিবার সুযোগ দাও, এই ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি তোমরা দেখে নাও। আশা করছি তোমাদের পছন্দ হয়ে যাবে। আর একটা কথা আমি বলে রাখি যে তোমরা ভিডিওটা দেখো, তারপর যদি পড়ানো পছন্দ হয়, তোমাদের যদি ভালো লাগে, তাহলে ভিডিওটাকে একটা লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কখনোই ভুলবে না। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। সিরিয়াল 9-10 তোমাদের সাথে অলওয়েজ থাকবে এবং এখনো আছে। ঠিক আছে, আজকে আমরা কি বলবো? নাইট্রোজেন চক্র। এই নাইট্রোজেন চক্র বেশি সময় না, একদম 20 থেকে 22 মিনিটের মধ্যে আমি তোমাদেরকে ক্লিয়ার করে দেবো, বা তারও আগেও হয়ে যেতে পারে। একদম জলের মতো করে ক্লিয়ার করে দেবো। তোমরা যারা আগে আমার ক্লাস করেছো, আশা করছি তোমরা জানো আমি একটা হ্যাশট্যাগ ইউজ করি, হ্যাশট্যাগ JMC, জলের মতো ক্লিয়ার। ভিডিওটা শেষ হয়ে যাবে, দেখে নেবে, তারপর তোমরা আমাকে কমেন্টে বলবে স্যার একদম JMC হয়ে গেছে। তাহলে কি পড়বো? নাইট্রোজেন চক্র, তাই না? নাইট্রোজেন চক্রতে আমরা বা নাইট্রোজেন সাইকেলে আমরা অ্যাকচুয়ালি ব্যাপারটা কি ঘটে আমাদের, আমরা আগে সমস্ত কিছু বোর্ডে লিখে লিখে পড়ে নিই, তারপরে আমরা যা যা লেখা আছে, প্রচুর কিছু লেখা আছে, দেখো এই যে প্রচুর কিছু লেখা আছে, এই লেখাগুলো আমরা একটু পরবর্তীকালে আসছি। মোটামুটি আগে আমরা ব্ল্যাকবোর্ডে পুরো স্ট্রাকচারটা করে নিই যে অ্যাকচুয়ালি আমরা পড়বোটা বা কি পড়তে চলেছি আমরা, তাই না? তো দেখো, আমাদের বায়ুমণ্ডলে কিছু নাইট্রোজেন আছে। কোথায় আছে? বায়ুমণ্ডলে বা আমাদের অ্যাটমসফিয়ারে, নাইট্রোজেন আছে, তাই না? কি আছে? কেমন আকারে আছে? না স্যার N2 আকারে আছে। তোমরা বলবে হ্যাঁ, N2 আকারে আমাদের বায়ুমণ্ডলে কিছু নাইট্রোজেন আছে। আর কোথায় আছে? মাটিতেও আছে। কোথায় আছে? মাটিতেও আছে। স্যার মাটিতে কি আকারে আছে? না, মাটিতে লবণ আকারে আছে। কি লবণ আকার? স্যার নাইট্রেট লবণ আকারে আছে। কি আছে? NO3- রূপে আছে, নাইট্রেট লবণ আকারে আছে। তাহলে অ্যাকচুয়ালি যেটা আমরা আজকে পড়বো যে নাইট্রোজেন চক্র, ব্যাপারটা কি? যে N2 থেকে মাটিতে বা সরি বায়ুমণ্ডল থেকে N2 কিভাবে মাটিতে আসে, আর এই মাটি থেকে কিভাবে আবার বায়ুমণ্ডলে ফিরে চলে যায়, এইটাই আজকে আমরা পড়বো। এরই নাম হচ্ছে নাইট্রোজেন চক্র। এই চক্রটা কিভাবে বায়ুমণ্ডল থেকে মাটিতে আসে, কিভাবে মাটি থেকে বায়ুমণ্ডলে যায়, এটারই নাম হচ্ছে N2 চক্র। এটারই নাম হচ্ছে N2 চক্র। এবার যখন আমরা ছবিটা এঁকেই ফেলেছি, তাহলে একটা জিনিস খুব ভালো করে জেনে নিই যে এই যে বাতাস থেকে বা বায়ুমণ্ডল থেকে মাটিতে নাইট্রোজেন আসার যে প্রসেস, তাকে আমরা কি বলি বলতো? তাকে আমরা বলি নাইট্রোজেন স্থিতিকরণ। নাইট্রোজেন স্থিতিকরণ, বা এটাকে আরো কিছু বলা যায় যে N2 সংবন্ধন। স্যার ইংরেজিতে কি বলে স্যার? ওটা একটু বলে দিই। হ্যাঁ, বলে দিচ্ছি। N2 ফিক্সেশন বলি। কি বলি? N2 ফিক্সেশন। ক্লিয়ার হয়েছে? তাহলে এতগুলো টার্ম শুধুমাত্র আমরা কিসের জন্য ব্যবহার করছি? না, শুধুমাত্র বায়ুমণ্ডলের নাইট্রোজেনটা মাটির মধ্যে আসার যে প্রসেস, সেটাকে বলছি। আর কিভাবে মাটি থেকে বায়ুমণ্ডলে আবার চলে যায়, স্যার সেটাকে আমরা কি বলবো? স্যার সেটাকে আমরা বলবো কি না, ডিনাইট্রিফিকেশন। কি বলবো? ডিনাইট্রিফিকেশন। বাংলাতেও যা, ইংলিশেও আমরা আসবো, এই প্রসেসগুলোতে আরো ডিটেলসে আসবো। তাহলে ডিনাইট্রিফিকেশনে মাটির নাইট্রোজেন বাতাসের মধ্যে আবার ফিরে চলে গেল। ওকে, ডান। এটুকু ক্লিয়ার হয়েছে একদম। তাহলে এটাই হচ্ছে আমাদের নাইট্রোজেন চক্র। তাহলে আমাদেরকে প্রথম ধাপটা আগে পড়তে হবে যে কিভাবে নাইট্রোজেন স্থিতিকরণটা ঘটে। আমাদের প্রথম ধাপটা পড়তে হবে কিভাবে বাতাস থেকে মাটির মধ্যে নাইট্রোজেনটা আসে, সেটা আমাদেরকে আগে জানতে হবে। তার আগে দেখো এখানে কি কি বলেছে একটু দেখে নিই। পরিবেশের জড় উপাদানগুলির মধ্যে নাইট্রোজেন গুরুত্বপূর্ণ। বায়ুর মধ্যে কত পার্সেন্ট থাকে? না 78.09% আমাদের নাইট্রোজেন থাকে। সমস্ত কিছু বায়ুর মধ্যে মিশে নাইট্রোজেন কত থাকছে? 78.09%। ওকে, আচ্ছা। এবার দেখো, আমাদের জীবদেহের কোষ গঠনে নাইট্রোজেনের প্রচুর ভূমিকা আছে, ডিএনএ গঠনের প্রচুর ভূমিকা আছে। ঠিক আছে, এগুলো পরবর্তীকালে আমরা পড়বো। আচ্ছা, কি কি আমাদের স্টেজেস গুলো আছে, এক একটা নাইট্রোজেন চক্রে কি কি ধাপ সমূহ আছে? তাহলে প্রথমটাই ধাপ কি? প্রাকৃতিক নাইট্রোজেন সংবর্ধন। তাহলে আমরা ওই যে নাইট্রোজেন ফিক্সেশন বা নাইট্রোজেন স্থিতিকরণ, এটা আমাদের প্রথমে পড়তে হবে। এবার একটা জিনিস ভালো করে মনে রাখবে, এইখানে যখন আমরা পড়ছিলাম এই যে নাইট্রোজেন স্থিতিকরণ রয়েছে বা নাইট্রোজেন ফিক্সেশন রয়েছে, এই নাইট্রোজেন ফিক্সেশনকে আমরা তিনটে ভাগে ভাগ করতে পারি। আচ্ছা, পরের স্লাইডে করছি আমরা। এই যে নাইট্রোজেন ফিক্সেশন বা নাইট্রোজেন স্থিতিকরণ, এই নাইট্রোজেন স্থিতিকরণ বা নাইট্রোজেন ফিক্সেশনকে আমরা কটা ভাগে ভাগ করতে পারি বলতো? এই নাইট্রোজেন ফিক্সেশনকে আমরা তিনটে ভাগে
ভাগ করতে পারে। এই তিনটে ভাগ কি কি? এই তিনটে ভাগে আমাদের অনেকটা গোলায়, তাই না? একটা হচ্ছে প্রাকৃতিক উপায়, একটা হচ্ছে প্রাকৃতিক উপায়ে হতে পারে, আর একটা কি উপায় স্যার? আর একটা উপায় হতে পারে স্যার জীবজ উপায়। স্যার জীবজ কি? আসছি, অত ধরফর করো না। তারপর একটা কি? শিল্পজাত, শিল্পজাত। তাহলে স্যার প্রাকৃতিক ভাবে কিভাবে আসছে এটা একটু ভালো করে জেনে নিই স্যার। প্রাকৃতিক ভাবে কিভাবে আসছে আশা করছি তোমরা দেখতে পাচ্ছ। প্রাকৃতিক ভাবে কিভাবে আসছে না, যখন বাতাসের মধ্যে নাইট্রোজেন রয়েছে আর অক্সিজেন রয়েছে এবং বজ্রপাত হচ্ছে, বৃষ্টি হবে, মেঘ করেছে, তখন আমাদের এই বাতাসের মধ্যে নাইট্রোজেন আর অক্সিজেন একসাথে জোট বেঁধে নেয়। তাহলে এই যে কোথায় ছিল, বাতাসের মধ্যে ছিল নাইট্রোজেন আর তার সাথে ছিল অক্সিজেন, তাহলে N2 ছিল, O2 ছিল, এরা একসাথে জোট বাঁধলো নি, কি তৈরি করলো না 2NO তৈরি করলো। কি তৈরি করলো? 2NO তৈরি করলো। ক্লিয়ার হয়েছে? কিসের জন্য জোট বাঁধলো না বজ্রপাত হলো, তড়িৎ স্ফুলিঙ্গ তৈরি হয়েছে, প্রচুর পরিমাণে টেম্পারেচার, বজ্রপাত হয়েছে। এরপরে কি হবে, এই যে এনও দেখছো, এই এনওটা এইখানে আসবে, দেন আবার অক্সিজেনের সাথে মিশবে, দিয়ে কি তৈরি করবে? NO2 তৈরি করবে। আমি ব্যালেন্স করছি না, নর্মালি রেখে দিচ্ছি। ওকে, তাহলে কি করলো? NO2 তৈরি করলো। কি তৈরি করলো? NO2 তৈরি করলো। কার সাথে? আবার অক্সিজেনের সাথে মিশলো। এবার বৃষ্টি হবে, মেঘ ডেকেছে, বজ্রপাত হচ্ছে, এবার বৃষ্টি হবে। এবার দেখো এই যে NO2টা তৈরি হয়েছে, এই NO2টা কার সাথে মিশবে না জলের সাথে মিশবে। কার সাথে মিশবে? জলের সাথে মিশবে। জলের সাথে মিশে কি তৈরি করবে না HNO2 প্লাস HNO3। জলের সাথে মিশে কি তৈরি করলো না HNO2 আর একটা HNO3। তাহলে এই HNO2 মানে হচ্ছে নাইট্রাস অ্যাসিড আর এটা হচ্ছে নাইট্রিক অ্যাসিড। তাহলে এইটা হচ্ছে নাইট্রাস আর এটা হচ্ছে নাইট্রিক। এরা এবার কোথায় এসে পড়ছে? মাটির মধ্যে এসে পড়ছে। তাহলে এবার মাটির মধ্যে এসে পড়ে গেল মানে এই যে নাইট্রোজেনটা ছিল, এই নাইট্রোজেনটা কিন্তু এরা মাটির মধ্যে এসে দ্রবীভূত হয়ে গেল, বিভিন্ন লবণ তৈরি করলো। ওকে, তাহলে এইটা গেল আমাদের প্রাকৃতিক উপায়। কিভাবে প্রকৃতির মাধ্যমে বাতাসে নাইট্রোজেনটা প্রথমে অক্সিজেনের সাথে মিশলো, তারপরে আবার অক্সিজেনের সাথে মিশে NO2 তৈরি করলো, তারপরে এরা আবার নাইট্রিক আর নাইট্রাস অক্সাইড মিলে লবণ তৈরি করে, নীল পটাশিয়াম সোডিয়ামের সাথে লবণ তৈরি করে দিয়ে এটা মাটির মধ্যে মিশে যায়। তাহলে এটা গেল আমাদের প্রাকৃতিক উপায়। ওকে, এটা গেল আমাদের প্রাকৃতিক উপায়। এরপরে আমাদের আরেকটা কি উপায় আসছে? জীবজ উপায় আসছে। কি উপায় আসছে? জীবজ। এই জীবজ উপায়ের মধ্যে আবার তিনটে ভাগ আছে। এই জীবজ উপায়ের মধ্যে আবার তিনটে ভাগ আছে। কি ভাগ আছে? একটা আছে সায়ানো ব্যাকটেরিয়া দ্বারা, সায়ানো ব্যাকটেরিয়া, বা এইটাকে আমরা কি বলি? নীলাভ সবুজ শৈবাল। নীলাভ সবুজ শৈবাল, কি বলি? নীলাভ সবুজ শৈবাল। আর একটা কি উপায় আছে স্যার? আরো উপায় আছে তো, হ্যাঁ আছে আরো। কি উপায় আছে না? সায়ানো ব্যাকটেরিয়া গেল, তারপরে একটা আছে ফ্রি লিভিং ব্যাকটেরিয়া বা স্বাধীনজীবী ব্যাকটেরিয়া। কি আছে? স্বাধীনজীবী ব্যাকটেরিয়া। কি আছে? স্বাধীনজীবী ব্যাকটেরিয়া। আর স্যার কি আছে না? মিথজীবী ব্যাকটেরিয়া। তোমরা নাম শুনেছো রাইজোবিয়ামে, তাই না? কি আছে? মিথজীবী ব্যাকটেরিয়া। মিথজীবী ব্যাকটেরিয়া। স্যার এরা কি করে? আমি একটু বুঝছি না। না, আমাদের মাটির মধ্যে কিছু ব্যাকটেরিয়ারা বসবাস করে। কেমন ব্যাকটেরিয়া? কিছু সায়ানো ব্যাকটেরিয়া, যাদেরকে আমরা নীলাভ সবুজ শৈবাল বলি বা ব্লু গ্রিন অ্যালগি বলি। কিছু স্বাধীনজীবী ব্যাকটেরিয়া, কিছু ফ্রি লিভিং ব্যাকটেরিয়া রয়েছে, কিছু মিথজীবী ব্যাকটেরিয়া রয়েছে। মিথজীবী মানে সিম্বায়োটিক রিলেশনশিপ থাকে, মানে গিভ অ্যান্ড টেক পলিসি। যেমন আমাদের লাইকেনে থাকে না, আমাদের শৈবাল আর ফাঙ্গাস একসাথে বসবাস করে, ওকে খাবার দেয়, ওকে থাকার জায়গা দেয়, ঠিক সেরকম কিছু মিথজীবী ব্যাকটেরিয়া আছে, একটু পরে আসছি আমি। তাহলে সায়ানো ব্যাকটেরিয়া, স্বাধীনজীবী ব্যাকটেরিয়া, মিথজীবী ব্যাকটেরিয়া, এরা মাটির মধ্যে থাকে এবং মাটির মধ্যে থেকে বাতাসের নাইট্রোজেনটা মাটির মধ্যে আবদ্ধ করে নেয়। স্যার এদের এক্সাম্পল কি হবে? হ্যাঁ, ভেরি গুড কোয়েশ্চেন। তাহলে এক্সাম্পল কি কি বলবো না? নীলাভ সবুজ শৈবালে, এই পাশে পাশে লিখছি, নীলাভ সবুজ শৈবালে কি বলবো না? অ্যানাবিনা বলবো। কি বলবো? অ্যানাবিনা। কি বলবো? অ্যানাবিনা। আর কি বলবো স্যার? নস্টক। আর কি বলবো স্যার? নস্টক। নস্টক আর অ্যানাবিনা, এই দুটো হচ্ছে আমাদের সায়ানোব্যাকটেরিয়ার এক্সাম্পল। আচ্ছা, এই স্বাধীনজীবী ব্যাকটেরিয়া স্যার কি এক্সাম্পল হবে না? ক্লস্ট্রিডিয়াম। ক্লস্ট্রিডিয়াম। আর কি হবে স্যার? অ্যাজোটোব্যাক্টার। অ্যাজোটোব্যাক্টার আর ক্লস্ট্রিডিয়াম। স্যার মিথজীবী ব্যাকটেরিয়া কি এক্সাম্পল হবে না? রাইজোবিয়াম। কি হবে? রাইজোবিয়াম। রাইজোবিয়াম কি হবে স্যার? রাইজোবিয়াম হবে। ব্রাডি রাইজোবিয়ামও হবে। তাহলে এইটা তো গেল। শিল্পজাতটা কি?
শিল্পজাত এই যে তোমরা আমাদের গ্রাম শহরে বা শহরে নয় গ্রামে জেনারেলি দেখবে যে ফসল ফলানোর জন্য ইউরিয়া বা 10-26 সার বা এনপিকে সারগুলো মাটির মধ্যে ছড়ানো হচ্ছে মাটির উর্বরতা আরো বাড়ানোর জন্য। তো সেখানে তো নাইট্রোজেন আছে, এনপিকে মানে কি নাইট্রোজেন পটাশিয়াম আর আমাদের নাইট্রোজেন ফসফরাস পটাশিয়াম, তাহলে সেইখানে কি হচ্ছে নাইট্রোজেন রয়েছে সেই সারগুলো তো মাটির মধ্যে ছড়ানো হচ্ছে, তাহলে মাটির মধ্যে যে মিশছে সেটা হচ্ছে শিল্পজাত। তাহলে এদের ব্যাপারে একটু ডিটেলস আমাদের পড়তে হবে, সেটা কিভাবে জানবো দেখো ভালো করে বুঝো। যে আমরা যদি একটা করি যে সাইনোব্যাকটেরিয়া, ঠিক আছে, নীলাভ সবুজ নীলাভ সবুজ শৈবাল, নীলাভ সবুজ শৈবাল। তাহলে এই যে একটা নীলাভ সবুজ শৈবাল যদি আমি আঁকি ঠিক এরকম দেখতে হবে, ঠিক আছে। নর্মাল ব্যাকটেরিয়াগুলো কেমন দেখতে হয় ঠিক এরকম টাইপের দেখতে হয়, কেমন দেখতে হয় ঠিক এরকম টাইপের দেখতে হয়, ওকে, ঠিক এরকম টাইপের দেখতে হয়। এবং এদের মধ্যে স্পেশালাইজড কিছু সেল থাকে, এদের মধ্যে স্পেশালাইজড কিছু সেল থাকে, যে সেলটার নাম হচ্ছে হেটারোসিস্ট, যে সেলটার নাম হচ্ছে হেটারোসিস্ট। এক সেকেন্ড, যে সেলটার নাম হচ্ছে হেটারোসিস্ট, ওকে। তাহলে এই হেটারোসিস্ট কোষের মাধ্যমে ওরা ডিরেক্টলি বাতাসে নাইট্রোজেনটাকে মাটির মধ্যে আবদ্ধ করে নেয়। কারা না এই নীলাভ সবুজ শৈবাল। কি এক্সাম্পল আছে অ্যানাবিনা নস্টক। আচ্ছা স্যার তাহলে ওই যে বললাম যে বাদবাকিগুলো রয়েছে, বাদবাকি আর কি কি রয়েছে না ফ্রি লিভিং কিছু ব্যাকটেরিয়া রয়েছে। ফ্রি লিভিং ব্যাকটেরিয়া কারা ক্লস্ট্রিডিয়াম আর অ্যাজোটোব্যাক্টার। এদের এমন কিছু কোষ দরকার নাই, এরা ডিরেক্ট একদম নাইট্রোজেন ফিক্সেশন করে নিতে পারে। এদের যেমন হেটারোসিস্ট বলে একটা কোষ দরকার হচ্ছে, ওদের অত কিছু দরকার হয় না, ওরা ডিরেক্ট কিন্তু বাতাসে নাইট্রোজেনটাকে মাটির মধ্যে আবদ্ধ করে নিতে পারে, ওকে। কিন্তু এই যে আছে ধরো আমি বললাম যে হ্যাশট্যাগ কোনটা নিলাম আমি, যে মিথজীবী ব্যাকটেরিয়া। মিথজীবী ব্যাকটেরিয়া কারা না যারা মূলের অবুর্দে বসবাস করে, যারা মূলের অবুর্দে বসবাস করে। কারা বসবাস করছে যদি একটা মূলকে আমি আঁকি এখানটাতে আঁকছি, এখানটাতে আঁকছি এরকম করে একটা গাছের মূল। কোন গাছের মূল না ডাল জাতীয় শস্য বা বলতে পারি আমরা সিম্বি গোত্রীয় উদ্ভিদ। কোথায় থাকে না সিম্ব গোত্রীয় উদ্ভিদে, সিম্ব গোত্রীয় উদ্ভিদের সিম্বগোত্রীয় উদ্ভিদের মূলে বসবাস করছে, সিম্বগোত্রীয় উদ্ভিদের মূলে বসবাস করছে। কেমন ভাবে বসবাস করছে না ঠিক দেখবে এরকম ভাবে মূলের অবুর্দে এরকম ভাবে থাকে। কারা থাকে রাইজোবিয়াম থাকে, কারা থাকে রাইজোবিয়াম। এক্সাম্পল হচ্ছে রাইজোবিয়াম। আচ্ছা মিথজীবী কেন বলছে, তার কারণ হচ্ছে এই গাছটা রাইজোবিয়ামকে থাকার জায়গা দিচ্ছে, আর তার বদলে রাইজোবিয়াম ওদেরকে কি দিচ্ছে না নাইট্রোজেন দিচ্ছে, না বাতাসে নাইট্রোজেনটাকে আবদ্ধ করে দিচ্ছে। এবার ভালো করে জেনে রাখতে হবে এখানে যে এখানে এই যে মূলগুলো রয়েছে এই মূলগুলোর মধ্যে এক ধরনের হিমোগ্লোবিন পাওয়া যায় যাকে আমরা বলি লেগ হিমোগ্লোবিন, যাকে আমরা বলি লেগ হিমোগ্লোবিন, তাকে আমরা কি বলছি না লেগ হিমোগ্লোবিন বলছি। এ কি সৃষ্টি করতে সাহায্য করছে বা কি কাজে লাগছে না অক্সিজেন বিহীন পরিবেশ সৃষ্টি করে, অক্সিজেন বিহীন পরিবেশ সৃষ্টি করে, অক্সিজেন বিহীন পরিবেশ সৃষ্টি করে। তাহলে অক্সিজেন বিহীন পরিবেশ সৃষ্টি করলে কি হবে না এখানে একটা উৎসেচকও পাওয়া যায়, এখানে একটা উৎসেচকও পাওয়া যায়। কি উৎসেচক পাওয়া যায় না নাইট্রোজিনেজ, নাইট্রোজিনেজ এইটা হচ্ছে একটা উৎসেচক, একটা এনজাইম। তাহলে এই যে অক্সিজেন বিহীন একটা পরিবেশ সৃষ্টি করলো লেগ হিমোগ্লোবিন, এর ফলে এই যে নাইট্রোজেনাস উৎসেচকটা রয়েছে এ আমাদের বাতাসে নাইট্রোজেনটাকে মাটির মধ্যে আবদ্ধ করতে সাহায্য করছে। বুঝাতে পারলাম? তাহলে বাতাসে আছে মাটির মধ্যে আবদ্ধ করার জন্য এই রাইজোবিয়াম গুলোতে লাগবে। এই রাইজোবিয়াম গুলো আছে গাছের মূলে, কোন মূলে সিম্বগোত্রীয় বা ডাল জাতীয় শস্য মটর কলাই বা যে কোনো কলাই জাতীয় শস্যের মূলে আছে। এরপরে থেকে এদের মূলটা দেখবে একটু গোলাপি রঙের হয় লেগ হিমোগ্লোবিনের জন্য। এরা দেখবে ওটুবিহীন পরিবেশটা সৃষ্টি করছে। এরপরে ওটুবিহীন পরিবেশ সৃষ্টি করার পরে এদের এখানে একটা উৎসেচক আছে নাইট্রোজিনেজ, যে উৎসেচকটার সাহায্যে এরা কিন্তু কি করছে বাতাসে নাইট্রোজেনটাকে মাটির মধ্যে আবদ্ধ করছে। ওকে ডান, ক্লিয়ার হয়েছে? এরপর দেখো মোটামুটি আমরা তিনটে উপায় জেনে নিলাম। এই তিনটে উপায়ে বাতাসে নাইট্রোজেনটা মাটির মধ্যে আছে এবং মাটির মধ্যে যখন চলে এসেছে এরপরে আমাদের কি করণীয়, মাটির মধ্যে চলে আসার পরে এই সমস্ত কিছু লেখা আছে দেখবে ক্লস্ট্রিডিয়াম অ্যাজোটোব্যাক্টার অ্যানাবিনা নস্টক, এরা হচ্ছে আমাদের সমস্ত কিছু ব্যাকটেরিয়া গুলো। কিছু মিথজীবী ব্যাকটেরিয়া আছে রাইজোবিয়াম আছে, ওকে, কিছু মিথজীবী ব্যাকটেরিয়া রাইজোবিয়ামও আছে, তার সাথে সাথে আমাদের শিল্পজাতটাও দেওয়া আছে, যেটা আমি বললাম মুখে সেগুলো সব এখানে দেওয়া আছে। ওকে, এরপরে মাটি থেকে আবার
পরিবেশে যাবে, মাটির মধ্যে চলে এসেছে, এরপর আবার কিন্তু পরিবেশে ফিরে যাবে। পরিবেশে ফেরার জন্য এদের কতগুলো রিয়াকশন হয়ে থাকে, তাই না? পরিবেশে ফেরার জন্য কতগুলো রিয়াকশন হয়ে থাকে। ওকে, কি রিয়াকশন হয়ে থাকে না, ওটাই আমাদের জানতে হবে, কি রিয়াকশন হয়ে থাকে। চল তাহলে আমরা জানবো, দেখো এই যে উদ্ভিদের মধ্যে নাইট্রোজেনটা চলে এলো, উদ্ভিদ বিভিন্ন প্রোটিন তৈরি করলো, খাবার তৈরি করলো, সেইগুলোকে উদ্ভিদগুলোকে আবার আমরা খেয়ে নিলাম। তার মানে আমাদের মধ্যেও সেই নাইট্রোজেনটা চলে এসেছে, উদ্ভিদের মধ্যেও সেই নাইট্রোজেনটা আছে। পরবর্তীকালে যখন যে কোনো জীব মারা যাবে, তখন তাদের যে দেহের যে বাকি অংশগুলো রয়েছে, দেহাংশগুলো রয়েছে, তারা মাটির মধ্যে মিশে যাবে, তাই না? সেটা আমি হোক অথবা তুমি হোক অথবা যে কোনো একটা গাছ বা যে কোনো একটা প্রাণী হোক, একদম মাটির মধ্যেই ফিরে যেতে হবে, মাটির মধ্যে মিশে যেতে হবে। তাহলে যে কোনো একটা গাছের পাতা হোক বা গাছের গুড়ি হোক বা কোনো একটা মরা জীবজন্তু হোক, তারা যখন ডিকম্পোজিশন হতে শুরু করবে, তখন কিন্তু তাদের মধ্যে যে জটিল যৌগগুলো থাকবে, সেইগুলো প্রথমে সরল যৌগে ভেঙে যাবে, ডিকম্পোজারগুলো করবে। ওরই মধ্যে যে নাইট্রোজেন ঘটিত যে যৌগগুলো থাকবে বা জীবের যে দেহাবশেষগুলো থাকবে, সেই দেহাবশেষ থেকে প্রথমে অ্যামোনিয়াম আয়নে তৈরি হবে। তাহলে যে দেহাবশেষটা রয়েছে, যে দেহাবশেষটা থাকবে, এই দেহাবশেষ থেকে প্রথমে কিসে তৈরি হবে না, অ্যামোনিয়াম আয়নে তৈরি হবে। কিসে তৈরি হবে না, অ্যামোনিয়াম আয়নে তৈরি হবে। কে তৈরি করবে স্যার, কে তৈরি করবে না, দুটো ব্যাকটেরিয়া থাকে, ব্যাসিলাস মাইকয়েডিস। আচ্ছা আমি বাংলাতে লিখছি, ব্যাসিলাস মাইকয়েডিস। কি বললাম, ব্যাসিলাস মাইকয়েডিস আর ব্যাসিলাস রামোসাস, ব্যাসিলাস রামোসাস। ওকে, তাহলে এই দুটো হচ্ছে ব্যাকটেরিয়া, এও একটা ব্যাকটেরিয়া, এটাও, আর এটা হচ্ছে এক ধরনের ব্যাকটেরিয়া, এটা হচ্ছে এক ধরনের ব্যাকটেরিয়া। ঠিক কেমন ব্যাকটেরিয়া না, এই গোটা প্রসেসটার নাম হচ্ছে অ্যামোনিফিকেশন। গোটা প্রসেসটার নাম হচ্ছে অ্যামোনিফিকেশন। কি বললাম, কোন প্রসেসটার নাম অ্যামোনিফিকেশন না, জীবের যে দেহাবশেষগুলো রয়েছে, সেই দেহাবশেষ থেকে যদি অ্যামোনিয়াম আয়নে কনভার্ট হয়ে যায়, তখন সেই প্রসেসটার নাম হবে অ্যামোনিফিকেশন। আর এই যে ব্যাকটেরিয়াগুলো রয়েছে, এদেরকে কি ব্যাকটেরিয়া বলা হবে, অ্যামোনিফাইং ব্যাকটেরিয়া। কি বলা হচ্ছে, অ্যামোনিফাইং ব্যাকটেরিয়া। ওকে, তাহলে এগুলোর নাম মনে রাখতে হবে, ব্যাসিলাস মাইকয়েডিস, ব্যাসিলাস রামোসাস। এরা দেহাবশেষ থেকে অ্যামোনিয়ামে কনভার্ট করছে। এবার অ্যামোনিয়ামে কনভার্ট হয়ে গেছে, অ্যামোনিয়ামে কনভার্ট হয়ে গেছে, অ্যামোনিয়ামে কনভার্ট হয়ে গেছে। এরপর কি হবে, এই যে অ্যামোনিয়ামে কনভার্টটা হয়ে গেল, এরপর কি হবে, অ্যামোনিয়াম থেকে ডিরেক্ট কিসে কনভার্ট হবে, নাইট্রাইট। কিসে কনভার্ট হবে, নাইট্রাইট, NO2 মাইনাস। আবার এই নাইট্রাইটটা থেকে কিসে কনভার্ট হবে, NO3 মাইনাস, যেটাকে আমরা নাইট্রেট বলি, যেটাকে আমরা নাইট্রেট বলছি। ওকে, তাহলে স্যার এখানে কোন ব্যাকটেরিয়া কাজে লাগবে, স্যার এখানেও কিছু ব্যাকটেরিয়া কাজে লাগবে, একদম স্পেসিফিক ব্যাকটেরিয়া কাজে লাগবে, যেটাকে আমরা এইখানে বসাবো, এখানে আমরা বসাবো নাইট্রোসোমানাস। কি বসাবো, নাইট্রোসোমানাস। আর স্যার এখানে কি ব্যাকটেরিয়া বসাবো না, নাইট্রোব্যাক্টার। কি বসাবো স্যার, নাইট্রোব্যাক্টার। তাহলে স্যার এই ব্যাকটেরিয়াগুলোর তো নাম থাকবে, আর স্যার এই প্রসেসটারই বা নাম কি, স্যার এই প্রসেসটার নাম হচ্ছে আমাদের নাইট্রিফিকেশন। এই প্রসেসটার নাম হচ্ছে আমাদের নাইট্রিফিকেশন। তাহলে স্যার এই ব্যাকটেরিয়াগুলো কি নাম, স্যার এই ব্যাকটেরিয়াগুলো কি নাম না, নাইট্রিফাইং ব্যাকটেরিয়া। যখনই তোমাকে জিজ্ঞেস করবে একটি নাইট্রিফাইং ব্যাকটেরিয়ার নাম লেখো, তখন তোমাকে হয় নাইট্রোসোমানাস লিখতে হবে, না নাইট্রোব্যাক্টার লিখতে হবে। ঠিক আছে, বুঝতে পারলাম? তাহলে প্রথমে অ্যামোনিয়াম তৈরি হলো অ্যামোনিফিকেশনের মাধ্যমে, তারপরে অ্যামোনিয়াম থেকে প্রথমে নাইট্রাইট, তারপর নাইট্রেটে রূপান্তরিত হলো। এই প্রসেসটাকে আমরা বললাম নাইট্রিফিকেশন। এই প্রসেসটাকে আমরা বললাম নাইট্রিফিকেশন। কারা সাহায্য করলো, কিছু নাইট্রিফাইং ব্যাকটেরিয়া। এবার দেখো নাইট্রেট তৈরি হয়ে গেছে, এরপরে কি তৈরি হবে না, এই নাইট্রেটটা NO2 রূপে, এই নাইট্রেটটা N2 রূপে বাতাসে ফিরে যাবে। এ কিন্তু বাতাসে ফিরে যাবে। স্যার এখানে কোন ব্যাকটেরিয়া সাহায্য করবে না, থায়োব্যাসিলাস বলে একটা ব্যাকটেরিয়া আছে, থায়োব্যাসিলাস বলে একটা ব্যাকটেরিয়া আছে। আর কি আছে, সিউডোমোনাস। আর কোন ব্যাকটেরিয়া আছে, সিউডোমোনাস। তাহলে এই প্রসেসটার নাম কি স্যার, এই প্রসেসটার নাম হচ্ছে ডিনাইট্রিফিকেশন, যেটা আমরা প্রথমে লিখেছিলাম। ওকে,
তাহলে এইটা কি হচ্ছে, এই নাইট্রেটটা সে কোথায় ছিল, এই নাইট্রেটটা সে মাটির মধ্যেই তো ছিল, এই মাটির মধ্যে থাকা নাইট্রোজেনটা এখন কোথায় চলে যাচ্ছে, N2 হয়ে বাতাসে চলে যাচ্ছে, তাহলে মাটি থেকে বাতাসে যাচ্ছে, তার ফলে এই প্রসেসটাকে আমরা বলছি ডিনাইট্রিফিকেশন। এবং এই যে ব্যাকটেরিয়াগুলো দেখছো, এই যে ব্যাকটেরিয়াগুলো দেখছো, এদেরকে বলা হচ্ছে ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া, এদেরকে বলছি আমরা ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া, দেখে বলছি আমরা ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া। ওকে, কি কি নাম, থিওব্যাসিলাস আর সিউডোমোনাস, বানানগুলো তোমরা একটু ঠিক করে নেবে, থিওব্যাসিলাস আর সিউডোমোনাস, তাহলে এরা হচ্ছে আমাদের ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া। আর নাইট্রিফাইং ব্যাকটেরিয়া কি, নাইট্রোসোমোনাস, নাইট্রোব্যাক্টার। অ্যামোনিফাইং ব্যাকটেরিয়া কি, ব্যাসিলাস মাইকয়েডিস, ব্যাসিলাস রামোসাস। বোঝা গেছে, তাহলে এরকম করে একটু মনে রাখতে হবে। ওকে, তাহলে এরপরে দেখো এখানে কি লেখা আছে একটু আমরা জেনে নিই। এখানে দেখো কি লেখা আছে, সুন্দরভাবে লেখা আছে যে ব্যাসিলাস মাইকয়েডিস আর কি রয়েছে আমাদের ব্যাসিলাস রামোসাসও আছে, এটা আমাদের অ্যামোনিফিকেশন, ব্যাসিলাস রামোসাস, ব্যাসিলাস মাইকয়েডিস দুটোই আছে। এখানে দেখো নাইট্রোসোমানাস, নাইট্রোব্যাক্টার আমাদের নাইট্রিফিকেশনে সাহায্য করছে, আর ডিনাইট্রিফিকেশনে সাহায্য করছে থায়োব্যাসিলাস আর সিউডোমোনাস, দুটোই করছে। ঠিক আছে, বোঝাতে পারলাম? এরা আমাদের একদম বাতাসে নাইট্রোজেনটাকে ছেড়ে দিচ্ছে। তার একটা ছকের আকারে আমরা এখানে দেখে নিই, একটা ছক সুন্দরভাবে করা আছে, দেখো এই যে ছকটা খুব সুন্দরভাবে করা আছে, ভালো করে বুঝবে এই জায়গাটা, দেখবে প্রান্তিক বইয়ে তোমাদের এটা আছে, যে দেখো বায়ুমণ্ডলে নাইট্রোজেন আছে, এখানে মাটিতে এলেও কি কি রূপে আসবে না, প্রাকৃতিক রূপে আসবে, একদম যেটা বললাম যে রিয়াকশন করে, তারপর জীবজ রূপে আসবে, নীলাভ সবুজ শৈবালের দ্বারা আসবে, নীলাভ সবুজ শৈবালের এক্সাম্পল কি না, অ্যানাবিনা নস্টক, তারপরে কিছু স্বাধীনজীবী বা ফ্রি লিভিং ব্যাকটেরিয়া অ্যাজোটোব্যাক্টার ক্লস্ট্রিডিয়ামের মাধ্যমে আসবে, তারপর কিছু মিথজীবী ব্যাকটেরিয়া রাইজোবিয়াম ব্র্যাডিরাইজোবিয়ামের মাধ্যমে এখানে আসবে, এখানে মাটির নাইট্রেট লবণ হিসেবে আসবে, NO3 হিসেবে আসবে, সবাই NO3 হিসেবেই আসছে। ঠিক আছে, দেন এই NO3টা আবার কিসে তৈরি হয়ে যাবে, দেখো নাইট্রেট লবণে তৈরি হয়ে যাবে, নাইট্রেট লবণে তৈরি হয়ে যাবে, দেন ডিনাইট্রিফিকেশনের মাধ্যমে দেখো ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া এর মাধ্যমে বাতাসে মিশে যাবে। তাহলে স্যার অ্যামোনিফিকেশন নাইট্রিফিকেশন কোথায় গেল, দাঁড়াও, এই যে মাটির মধ্যে যে নাইট্রোজেনটা ছিল এইটা আমাদের মধ্যেও এসেছে, আমাদের মধ্যে নাইট্রোজেনের আত্তীকরণ অ্যাসিমিলেশন হয়েছে, উদ্ভিদ থেকে প্রাণীর মধ্যে গেছে, এবং প্রাণীর মধ্যে যাওয়ার পর প্রাণীটা যখন মারা গেছে তখন অ্যামোনিফিকেশন হয়ে প্রথমে অ্যামোনিয়া বা অ্যামাইনো অ্যাসিডে বা অ্যামোনিয়াম আয়নে তৈরি হয়েছে, তারপরে সেটা আবার নাইট্রেটে তৈরি হয়েছে নাইট্রিফিকেশনের মাধ্যমে। তাহলে বাতাসে ছিল, মাটির মধ্যে এলো, গাছের মধ্যে গেল, গাছের মধ্যে গিয়ে প্রাণীর মধ্যে গেল, প্রাণী বা উদ্ভিদ বা যে কোনো জিনিস যখন মারা গেল তখন তাদের দেহাবশেষ থেকে অ্যামোনিয়াম আয়ন তৈরি হলো, অ্যামোনিয়াম থেকে নাইট্রাইট তৈরি হলো, নাইট্রাইট থেকে নাইট্রেট তৈরি হলো, নাইট্রেটটা আবার বাতাসের মধ্যে চলে গেল। এই হলো আমাদের টোটাল জিস্ট একটা নাইট্রোজেন সাইকেল। আশা করছি তোমরা বুঝতে পেরেছো, আশা করছি আর তোমরা বুঝতে পেরেছো। ওকে, তাহলে এই ছিল মোটামুটি আমাদের নাইট্রোজেন সাইকেলের সমস্ত কিছু ডিটেলস, আশা করছি বুঝতে পেরেছো। যদি যে জায়গাটা বুঝতে পারোনি তাহলে আমাকে তোমরা কমেন্ট করতে পারো, আশা করছি আমি সেখানে তোমাদের কমেন্ট ক্লিয়ার করে দেবো। খুবই শর্টের মধ্যে বুঝেছি, খুব লং এর মধ্যে কিছু যায়নি, যদিও আরো লং এ এটা বোঝানো যায়, আমি যাইনি, একদম জিস্ট যেটাকে বোঝানো যায় সেরকম হিসেবে বুঝিয়েছি। আমরা তো নর্মাল পেড ব্যাচে ক্লাসে তো এটা অনেক ডিটেলসে আলোচনা করেছি, অনেকটা সময় নিয়ে আলোচনা করেছি, বাট এখানে ততটা সময় পাওয়া যায় না। যদি তোমরাও পেড ব্যাচে ভর্তি হতে চাও তাহলে অবশ্যই তোমরা কি করবে, এই নাম্বারে কন্ট্যাক্ট করবে, কোন নাম্বারটা আমি একটু বলে দিচ্ছি, 70 47 45 88 72, এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করে নিতে পারো, তাহলে কিন্তু এখানে তোমাদের আমাদের যে উত্তরণ ব্যাচ চলছে সেই উত্তরণ ব্যাচে তোমরা ভর্তি হয়ে যেতে পারবে। সেখানে আরো ডিটেলস আমরা প্রত্যেকটা জিনিসকে আলোচনা করে থাকি, ইভেন কি আমাদের এই চ্যাপ্টারে আর কয়েকটা টপিক বেঞ্চ আছে, আমাদের সিলেবাসও শেষ হয়ে যাবে তারপরে জীবন বিজ্ঞানের, তারপর আমরা আবার রিভিশন শুরু করব। চলো দেখা হচ্ছে নতুন ভিডিওতে, ততক্ষণ সুস্থ থাকো, ভালো থাকো, টাটা।